নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যে কোনো মুহূর্তে আমেরিকা আক্রমণ করতে পারে ভেনেজুয়েলা দেশটাকে, আর তার সঙ্গে ভারতবর্ষেরও খনিজ তেলের অনেক কিছু সম্ভাবনা জড়িত রয়েছে। তো এই টোটাল ইন্টারন্যাশনাল রিলেশনসের ডেভেলপমেন্টটাকে আমরা এখন বুঝে নেব এক এক করে। প্রথমেই আপনাদের দেখিয়ে দিই যে সমস্ত বড় বড় নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া, আল জাজিরা থেকে শুরু করে সব জায়গায় দেখুন ইউএস ওয়ারশিপস অফ ভেনেজুয়েলা। ভেনেজুয়েলার দেশটার কাছে ইউএসের যুদ্ধ জাহাজ চলে গেছে। নেভি ভেসেলস হেড টু ক্যারিবিয়ান ইন ডোনাল্ড ট্রাম্প পুশ এগেনস্ট ড্রাগ কার্টেলস। ড্রাগ কার্টেল কি ব্যাপার, কোত্থেকে এলো, সব একে একে ক্লিয়ার করব। দেখুন, এরাও একই কথা লিখছে, ইউএস ওয়ারশিপস মে রিচ ভেনেজুয়েলা কোস্ট বাই উইকেন্ড। এইবার নিউ ইয়র্ক টাইমস, ফ্রান্স 24, ইন্ডিয়া.com, CNN সবাই একই কথা লিখছে, ভেনেজুয়েলার তীরে ইউএসের যুদ্ধজাহাজ পৌঁছে গেছে। ভেনেজুয়েলা কি করছে? ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, তিনি ভেনেজুয়েলাস মাদুরো র্যালিজ সিভিলিয়ান মিলিশিয়া ভলেন্টিয়ার্স সাইটিং ইউএস ইনভেশন থ্রেট। ওই দেশের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তিনি পুরো দেশের মানুষকে আহ্বান জানিয়েছেন যে এবার আমাদের সিভিলিয়ান মিলিশিয়া গঠন করতে হবে, প্রত্যেকে এগিয়ে আসুন, আর্মিতে যোগ দিন, ইউএসএ আমাদের দেশ দখল করতে আসছে, আমরা একত্রে সবাই মিলে লড়াই করব। সারা দেশের মানুষ মিলিটারিতে যোগ দেওয়ার জন্য রেডি হয়ে গেছে। ব্যাপারটা খুব একটা ইজি নয় যে কোনো দেশের সরকার অ্যানাউন্স করছে যে সবার হাতে অস্ত্র তুলে নিতে হবে, আমেরিকা আসছে দেশ দখল করতে। দেখুন, ইউএস প্ল্যানিং টু অ্যাটাক দিস নেশন, ট্রাম্প সেন্ড সাবমেরিন পাঠিয়ে দিয়েছে ট্রাম্প। ওয়ারশিপ, যুদ্ধজাহাজ, 4000 ইউএস মেরিন, 4000 ইউএস মেরিন মানে ওদের নেভির সোলজার, তাদেরকে পাঠিয়ে দিয়েছে ভেনেজুয়েলাতে। এবং Venezuela mobilizes its militia after US says it's deploying military forces to waters around Latin America. এবং ভেনেজুয়েলা প্রস্তুতি শুরু করে দিয়েছে সমগ্র দেশবাসীকে নিয়ে যুদ্ধে নামার। টোটাল ব্যাপারটা এক এক করে এবার আমাদের বুঝতে হবে। আগে আপনাদেরকে দেখিয়ে নিলাম যে কতটা ইম্পর্টেন্ট, সারা পৃথিবীর কোন কোন লেভেলের নিউজ পেপার এটাকে কভার করছে। তাহলে প্রথমে আমরা বুঝে নেব ভেনেজুয়েলা দেশটা কোথায়, তাই তো? এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, আর ভারতবর্ষ থেকে বহু বহু দূরে এইখানে হচ্ছে ভেনেজুয়েলা। আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকার থেকে নিচে নেমে এলে এই যে সমুদ্র তীরবর্তী অঞ্চলেই ভেনেজুয়েলা, যার একটা সমুদ্রে বড় উপকূল রয়েছে, এবং এই জায়গাগুলোতেই আমেরিকার যুদ্ধজাহাজ, সাবমেরিন সবকিছু চলে আসছে। ম্যাপে বোঝা গেছে তাহলে। এবার এই যে ভদ্রলোক, ইনি হচ্ছেন নিকোলাস মাদুরো, ভেনেজুয়েলার রাষ্ট্রপতি। কি অভিযোগ এনার নামে আমেরিকার, এক্স্যাক্ট কি কেস, চলুন স্টেপ বাই স্টেপ দেখা যাক। কিছু বুঝতে পারছেন এই ফটো দুটো দেখে যে কেন ডোনাল্ড ট্রাম্পের এত রাগ নিকোলাস মাদুরো তথা ভেনেজুয়েলার ওপর? কারণ ভেনেজুয়েলা চীনের সঙ্গে এবং রাশিয়ার সঙ্গে মারাত্মকভাবে নিজের সম্পর্ক উন্নতি করছে, এবং চীন রাশিয়ার কাছাকাছি চলে এসছে লাস্ট কয়েক বছরে। এবং আসল কারণটা হচ্ছে এটা, 303 বিলিয়ন ব্যারেল তেল ভেনেজুয়েলার তে মাটির নিচে রয়েছে, এবং মনে করা হয় গোটা পৃথিবীর 17% গ্লোবাল রিজার্ভ এই একটা দেশে আছে। ভেবে দেখুন, গোটা পৃথিবীতে যদি 100% তেল আমি ধরে নিই, খনিজ তেল, তার মধ্যে 17% মানে 6 ভাগের 1 ভাগ খালি একটা দেশের কাছে আছে। বাকি আমেরিকা, রাশিয়া, আরব, ইরান, ইরাক, এই সেই সব মিলিয়ে বাকি 5%, আর একটা দেশের কাছে 17%। মানে এই দেশটাকে যদি দখল করা যায় তাহলে আমেরিকার টাকাই টাকা। আমেরিকা প্রত্যেকটা স্টেপ নেয় নিজের বিজনেসের কথা ভেবে, নিজের ইকোনমির কথা ভেবে। আমেরিকার আর কোনো নীতি নেই। তো ভেনেজুয়েলাকে দখল করতে পারলে ভেনেজুয়েলার সব তেল আমেরিকার। দ্বিতীয়, আজকের দিনে তো ওইভাবে কোনো দেশকে কোনো দেশ দখল করে রাখে না। কি করে? সেই দেশে নিজের পছন্দের সরকার বসিয়ে দেয়, যাতে করে নতুন যে রাষ্ট্রপতি হবে তাকে বলবে, শোনো
তোমার দেশে আমার দেশের কোম্পানি আসবে, এসে তেলগুলো সব তুলবে, তুলে আমেরিকায় নিয়ে যাবে, তোমাদের এত টাকা করে আমরা দিয়ে দেবো ব্যারেল পিছু, কম কিছু একটাই দেবে। এবং পুরো যে তেল রিলেটেড যে একটা ইকোসিস্টেম গড়ে উঠবে, খনিজ তেলের সংশোধনাগার, খনিজ তেল উত্তোলন, সব কিছু আমেরিকার হাতে থাকবে। ওদের দেশ দেখবে কই আমাদের দেশে তো আমাদেরই রাষ্ট্রপতি আছে, আলটিমেটলি ওদের দেশ চলে গেছে আমেরিকার হাতে। নিকোলাস মাদুরো এটা মেনে নিতে রাজি নয়, কিন্তু আমেরিকা তো এটাই চায়। এবার আমেরিকা যখনই এই ধরনের কিছু জিনিস চায়, আমেরিকা সরাসরি, এটা তো 200 বছর আগের পৃথিবী নয় যে অ্যাটাক করে দখল করে নিলাম, কিছু একটা ওপরে সুগার কোটিং দিতে হয়। সুগার কোটিং মানে ওপরে ভালো ভালো কিছু নীতির কথা বলতে হয়। তো আমেরিকা বিভিন্ন দেশে যখন মনে হয় যে এই সরকার আমার কথা শুনছে না, নিজের দেশের স্বার্থেই চলছে, তখন সেই সরকারটাকে ফেলে দেয়। কি করে ফেলবে? আমেরিকা তো মিলিটারি পাঠাতে পারে না ডিরেক্ট। পাকিস্তানে কি করলো? ইমরান খানকে বললে ইমরান খান ভোট চুরি করেছে, ইমরান খান ইলেকশন ঠিকভাবে করায়নি বলে বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে পাকিস্তানের সাধারণ মানুষকে, পাকিস্তানের আর্মিকে টাকা পয়সা দিয়ে, বিভিন্ন এনজিও নিউজ চ্যানেলকে দিয়ে এমন প্রোপাগান্ডা ছড়ালো, পাকিস্তানের সাধারণ মানুষ, তাও তো আমি বলবো পাকিস্তানিরা বুদ্ধিমান, ইমরান খানের এগেনস্টে বেশিরভাগ লোক যায়নি, তাও ইমরান খানকে লাস্টে জেলে ভরে দেওয়া হলো। কিন্তু হাফ মানুষ ইমরান খানের এগেনস্টে গিয়ে ভোট করে দিল শাহবাজ শরীফকে। সাধারণ মানুষ অত জিও পলিটিক্স বোঝে না, হ্যাঁ তাই তো, এ তো ভোট চুরি করেছে। বাংলাদেশে কি হলো? আমাদের জাস্ট দুপাশের দুটো দেশে দেখুন, শেখ হাসিনাকে বলা হয়েছিল বাংলাদেশের এই জায়গাটা আমাদের চাই, শেখ হাসিনা বলল আমি দেব না, এটা আমার দেশ স্বাধীন সার্বভৌম, যে কেউ এসে আমার দেশের জায়গা দখল করে নেবে হবে না। পুরো বাংলাদেশে এমন উস্কানি দিয়ে দেওয়া হলো যে ছাত্র আন্দোলন, ছাত্ররা কিরম আন্দোলন করলো, লাস্টে আমরা দেখলাম গণভবন দখল করে নিল, লুটপাট চালালো, এবং ওদের দেশের নির্বাচিত সরকার তাকে পালিয়ে এসে আশ্রয় নিতে হলো ভারতবর্ষে, তাই তো? শেখ হাসিনার কাছে অফার ছিল আমেরিকার যে আমাদের শর্ত আপনি মেনে নিন, এরপর আপনি যেমন ইচ্ছে আপনার দেশে ইলেকশন করান, ভোট করান না করান, আপনি প্রধানমন্ত্রী থাকুন, কিচ্ছু এসে যাবে না, আমরা আপনাকে ফুল সাপোর্ট দিয়ে যাব, আপনার সরকার কেউ ফেলতে পারবে না। কিন্তু আমেরিকার কথা যদি কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি না শোনে, তাকে আমেরিকা পার্সোনালি যে কিভাবে অ্যাটাক করে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সারা পৃথিবী সাক্ষী। এবং কোনো দেশের রাষ্ট্রনায়ক যখন আমেরিকার এগেনস্টে যায়, তাকে বিশাল সাহস রাখতে হয়, কারণ সে প্রত্যেক পদে পদে জানে যে আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হবে, এবং আমেরিকার ষড়যন্ত্র যে কোনো লেভেলের ষড়যন্ত্র হবে না, হাই লেভেল ষড়যন্ত্র হবে। নিকোলাস মাদুরো কি করছেন? পুরো দেশকে আহ্বান করেছেন যে 45 লাখ লোকের হাতে অস্ত্র তুলে দেবো, 45 লাখ মিলিটারি হবে আমাদের, রাতারাতি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, সবাই মিলে লড়াই করে যদি আমেরিকাকে আমরা আটকে দিতে পারি তাহলে আমাদের জয়। এবার নিকোলাস মাদুরোর এগেনস্টে দেশের মধ্যেই কিভাবে আমেরিকা উস্কানি দিয়ে দেবে, নিকোলাস মাদুরোর নিজের দেশের লোক নিকোলাস মাদুরোর এগেনস্টে চলে যাবে, চিন্তা ভাবনার বাইরে। যদি নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার মানুষকে বোঝাতে পারেন যে বিদেশের বিরুদ্ধে গোটা দেশকে এক হয়ে লড়তে হবে, কোনো প্রোপাগান্ডায় পা দেবেন না, তো উনি মাস্টার মাইন্ড হিসেবে সারা পৃথিবীর ইতিহাসে ওনার নাম থাকবে। ওকে, বোঝা গেছে টোটাল জিনিস। কি কি অভিযোগ আনা হচ্ছে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে? প্রথম অভিযোগ আনা হচ্ছে যে ভেনেজুয়েলাতে না সব ড্রাগ ব্যবসায়ীরা থাকে, এখানে ড্রাগ তৈরি হয়, ড্রাগ তৈরি হয়ে আমেরিকার বাচ্চা বাচ্চা সব দুধ খাচ্ছিল, বাচ্চাগুলো ওদেরকে ড্রাগ দেওয়া হয়, আমেরিকাতে ড্রাগ ঢোকে সব ভেনেজুয়েলা থেকে, আমাদের বাচ্চাগুলো সব দুধের শিশু, তারা ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, তারা যাতে ড্রাগ অ্যাডিক্টেড না হয় ওই জন্য আমরা ভেনেজুয়েলাতে অপারেশনে যাচ্ছি, আমরা ভেনেজুয়েলার ড্রাগ মাফিয়াদের মারব। দেখুন কোথাও না কোথাও ড্রাগের উল্লেখ ঠিক থাকবে। এই দেখুন, বলছিলাম না এগেইনস্ট ড্রাগ কার্টেলস, এখন সারা পৃথিবীর সামনে আমেরিকাকে কিছু তো একটা বলতে হবে, আমরা ভালো লোক, আমরা তো ড্রাগ থেকে বাঁচতে চাইছি, সবাইকে বাঁচাতে চাইছি, বোঝা গেছে? নেক্সট এনার এগেইনস্টে কি বলা হচ্ছে যে ইনি ইলেকশন ঠিক করে করছেন না, তো ইনি দেশে ভোট চুরি করেছেন, ইনি একদম 2 নম্বরই ইলেকশন করেছেন, এনার তো গণতান্ত্রিক সরকারই নয়, এনার সরকার উল্টে দেওয়া দরকার। চলে এসছে আসল লাইনে,
আমেরিকার অফিসিয়ালি অভিযোগ করে দিয়েছে। 3 নাম্বার কি বলা হয়েছে? 3 নাম্বার বলা হচ্ছে যে রাশিয়ার মিলিটারি এদের দেশের মধ্যে রয়েছে, দেখেছো কত বড় থ্রেট, রাশিয়ার মিলিটারি এদের দেশে রয়েছে, তো তোমার কি? আমেরিকার মিলিটারিও বিভিন্ন দেশের মধ্যে মিলিটারি বেস করে বসে রয়েছে। সত্যি রাশিয়ার মিলিটারি ভেনেজুয়েলার মধ্যে রয়েছে ভেনেজুয়েলাকে রক্ষা করার জন্য। 4 বলছে চায়নার যারা স্পাই, যারা এজেন্ট, আমাদের যেমন ইন্ডিয়ার R&AWর অফিসাররা, চায়নার যারা সিক্রেট সার্ভিস, তারা সব ভেনেজুয়েলার মধ্যে রয়েছে আমেরিকাকে ডিস্টেবিলাইজ করার জন্য। একের পর এক অভিযোগ এখন ভেনেজুয়েলার এগেনস্টে আসা হবে। 5 কি বলছে? হেজবোল্লাহ জঙ্গি গোষ্ঠী, তাকে তো ভেনেজুয়েলা সাপোর্ট করে, তো ভেনেজুয়েলার এগেনস্টে আমাদের তো কিছু একটা করতেই হবে। ঠিক আছে, টেরোরিজমের কথা বলছে, তার মানে সমস্ত অ্যাঙ্গেল দিয়ে সারা পৃথিবীর সামনে আমেরিকা প্রথমে একটা ন্যারেটিভ তৈরি করে যে দেখেছো ওরা কত খারাপ মানুষ, দাঁড়াও ওরা তো খারাপ, আমরা ওদেরকে গিয়ে শাস্তি দিচ্ছি, আমরা সারা পৃথিবীর রক্ষাকর্তা, এরকম একটা স্টোরি বানিয়ে সেই দেশটাকে বরবাদ করে সেই দেশের থেকে যা যা লুটেপুটে নেওয়ার লুটেপুটে নিয়ে আমেরিকা চলে আসে। এটা আমেরিকার সারা জীবনের বৈশিষ্ট্য। এই জন্য জিওপলিটিক্সে একটা কথা বলা হয় যে আমেরিকার শত্রু হওয়া তো ডেঞ্জারাস, কিন্তু আমেরিকার বন্ধু হওয়া আরো ডেঞ্জারাস। ওরা যে কখন কাকে কিভাবে ফাঁসাবে নিজের স্বার্থ ছাড়া এক স্টেপ চলে না। বোঝা গেল এই অবধি? এইবার গন্ডগোল হচ্ছে ইন্ডিয়ার কাছে সমস্যা। দেখুন ভারতের ওপর ইম্প্যাক্ট আমরা বুঝবো এবার। ভারতবর্ষের কাছে তেল কেনার জন্য কিছু অপশান আছে, যে কোন দেশ থেকে ভারতবর্ষ তেল কিনবে সেটা আমাদের স্বাধীন সিদ্ধান্ত। আমরা ইরান থেকে কিনতে পারি, আমরা রাশিয়া থেকে কিনতে পারি, আমরা আরব থেকে কিনতে পারি, আমরা ভেনেজুয়েলা থেকে কিনতে পারি, এরকম অনেক অপশান আছে। আমরা আমেরিকার থেকেও কিনতে পারি, আমেরিকার কাছেও তেল আছে অনেক। একটা একটা করে ইন্ডিয়ার অপশান বন্ধ করে দেওয়া হচ্ছে। ইরান থেকে তেল কেনা যাবে না, ইরান টেরোরিজমের সাপোর্ট করে, ইরান ব্যান। রাশিয়া থেকে তেল কেনা যাবে না, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করছে, রাশিয়া ব্যান। ভেনেজুয়েলা ড্রাগ পাচার করছে, ভেনেজুয়েলা থেকে তেল কেনা যাবে না। তো সমস্ত দোকানগুলোকে তুমি এসে বন্ধ করে দেবে, দিয়ে বলবে আমার দোকানটাই খোলা আছে, যেখান থেকে ইচ্ছে কেন। এটা তো আলটিমেট দাদাগিরি, এটা তো আলটিমেট মানে কি বলবো একনায়কতন্ত্র, যা ইচ্ছে তাই। এবং এটার বিরুদ্ধে ইন্ডিয়া বুক ফুলিয়ে মাথা উঁচু করে ওয়ার্ল্ড স্টেজে কথা বলেই যাচ্ছে। আমি বলবো এই মুহূর্তের ইন্ডিয়ান ডিপ্লোমেসি যারা সামলাচ্ছেন সেই অফিসারদের দম আছে। আমেরিকার মতো শক্তির সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা অন্য খুব একটা কোনো দেশ এই মুহূর্তে পারছে না। তাই ইন্ডিয়ার বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এর আগেও একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আপনারা প্রত্যেকটা অপশান বন্ধ করছেন, তারপর বলছেন ওখান থেকে তেল কিনো না। আমাদের দেশের লোকেরা যেখানে বেস্ট প্রাইসে তেল পায় সেই তেল কিনতে যায়। তো ইন্ডিয়ার কাছে এটা একটা বিশাল বড় প্রবলেম। আমার ভিডিও যদি আপনারা খেয়াল করে থাকেন রেগুলার বেসিসে, তাহলে দেখবেন আমি 2-3 দিন আগেই বলেছি যে রাশিয়া যে 5% এক্সট্রা ডিসকাউন্ট দিচ্ছে ইন্ডিয়াকে তেলে, এটা খুব ইম্পর্টেন্ট হবে, কারণ এই মুহূর্তে 5% ডিসকাউন্ট পেয়ে $56 পার ব্যারেল তেল ইন্ডিয়া পেয়ে যাবে। যেই মুহূর্তে নেক্সট কোনো প্রবলেম আসবে, এই যেমন ভেনেজুয়েলাতে প্রবলেম আসছে, হু করে গ্লোবাল মার্কেটে তেলের দাম বাড়তে থাকবে। ইন্ডিয়ার ওপর তখন কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনছে আমেরিকার সমস্ত চাপ অগ্রাহ্য করেও। ক্লিয়ার? এবং আমেরিকা অবশ্যই চায় না যে ইন্ডিয়াতে এই মুহূর্তে যারা লিড করছে তারা থাকুক ক্ষমতায়, কারণ আমেরিকার কথা তারা শুনছে না। নেক্সট দেখুন ডক্টর জয়শঙ্কর রিসেন্ট আমেরিকাকে ওয়ার্ল্ড স্টেজে দাঁড়িয়ে মুখের মতো জবাব দিয়ে এসছেন। আমেরিকা ভাবতে পারছে না যে ইন্ডিয়ার বিদেশমন্ত্রী আমেরিকাকে, অতীতে কোনোদিন হয়নি, এই ভাষায় ঠুকতে পারে। কি বলেছেন ডক্টর জয়শঙ্কর? আমেরিকার কি বক্তব্য ছিল? যে ইন্ডিয়া রাশিয়ান অয়েল কিনে এনে ওটাকে রিফাইন করে আমেরিকাতে বিক্রি করছে, ওই জন্য ইন্ডিয়ার নায়ারা অয়েল যে রিফাইনারি রয়েছে তার উপর স্যাংশন লাগাতে হবে। ইইউ বলেছে, বাট বলিয়েছে তো আমেরিকা। ডক্টর জয়শঙ্কর পরিষ্কার মুখের ওপর
ডোন্ট বাই অয়েল ফ্রম ইন্ডিয়া ইফ ইউ হ্যাভ আ প্রবলেম। ডোন্ট বাই অয়েল ফ্রম ইন্ডিয়া ইফ ইউ হ্যাভ আ প্রবলেম। তোমার যদি প্রবলেম থাকে ইন্ডিয়া থেকে তেল কিনো না, তেল কেনার লোকের অভাব নেই আমাদের কাছে। মনে আছে আশা করি, ইন্ডিয়া চীনের সঙ্গে ডিল করে নিয়ে রিফাইন্ড তেল চীনকে পাঠিয়ে দিয়েছিল, এবং চীনও এই মুহূর্তের জিওপলিটিক্স অনুযায়ী মনে করেছিল ইন্ডিয়ার থেকে তেল কিনে নেওয়া দরকার, ইন্ডিয়ার পাশে দাঁড়ানো দরকার আমেরিকাকে বার্তা দেওয়ার জন্য। আবারও বলছি, কেউ ভাববেন না ইন্ডিয়া এবং চীন বিশাল বন্ধু হয়ে গেছে। প্রত্যেকটা স্টেপ ইন্ডিয়ার গভর্নমেন্ট, ইন্ডিয়ার ডিপ্লোম্যাটরা নেয় সেই মুহূর্তের অবস্থা বিচার করে। কেউ বন্ধু হয় না, জিওপলিটিক্সে কেউ কখনো বন্ধু হবে না, এবং চীন অতীতে আমাদের সঙ্গে যা করেছে চীনকে বিশ্বাস করার কোনো কারণই নেই, এবং জিওপলিটিক্সে বিশ্বাস ব্যাপারটাই কোনো মানে হয় না। ওকে, ইফ ইউ ডোন্ট লাইক ইন্ডিয়া বাইং রাশিয়ান অয়েল, ডোন্ট বাই ফ্রম আস। ডক্টর জয়শঙ্করের পরিষ্কার কথা, তোমার যদি পছন্দ না হয় যে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল কিনছে, আমাদের থেকে তেল কিনো না। বাট তোমার থেকে তো লেকচার শুনতে আমি রাজি নই, এই স্যাংশন এই ওই, তোমার পোষাচ্ছে না, তুমি ভাই তেল কিনো না। এর থেকে কড়া জবাব একেবারে যিনি বিদেশ মন্ত্রী, তার মুখ থেকে ওয়ার্ল্ড স্টেজে আমেরিকার প্রতি সারা পৃথিবী চমকে যাওয়ার মতো ঘটনা। নেক্সট, এখানে থেমে থাকেননি ডক্টর জয়শঙ্কর, যে কারণে আমি বলি যে রাজনীতি তো রাজনীতির মতো চলবে, কিন্তু রাজনীতির বাইরের দুজন মানুষ ভারতবর্ষের গর্ব, রত্ন। ডক্টর এস জয়শঙ্কর আইএফএস অফিসার, কোনোদিন ভোটে দাঁড়াননি, রাজনীতি করেননি, এবং আমাদের এনএসএ অজিত দোভাল স্যার আইপিএস অফিসার, কোনোদিন ভোটেও দাঁড়াননি, রাজনীতিও করেননি। যে সরকারি ভারতবর্ষে যখনই আসুক না কেন, এদের মতো মানুষদের পদে বসিয়ে রাখা দরকার, যারা জানে বিদেশকে কি করে ট্যাকেল করতে হয়। ডক্টর জয়শঙ্কর, ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে পাকিস্তান এবং আমেরিকা যে কাছাকাছি চলে এসছে, এটা কি বলবেন আপনি, কিভাবে ঠুকে এসছে শুনুন। মনে আছে আশা করি আপনাদের যে আমেরিকাতে 3000 মানুষ মারা গেছিল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে লাদেন প্লেন দিয়ে গুড়িয়ে দিয়েছিল, ওসামা বিন লাদেন, মনে আছে? আমেরিকার মানুষ মারা গেছে, আমেরিকান তারা। তো আমেরিকার তো নিজের দেশের মানুষের প্রতি জাস্টিফিকেশন দেওয়া উচিত, জাস্টিফাই করা উচিত যে এই টেরোরিস্টদের আমরা মারব। ইন্ডিয়া তো পেহেলগামে যা হয়েছে অপারেশন সিঁদুর করে বদলা নিয়েছে, প্রত্যেকটা সভ্য দেশেরই তাই করা উচিত, ক্ষমতাধর দেশের। আমেরিকাও করেছে, কিন্তু আমেরিকা বছরের পর বছর ধরে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছে যে কোথায় ওসামা বিন লাদেন, আর আমেরিকার সাধারণ মানুষের মৃত্যুর কারণ ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়ে পুষে রেখেছিল পাকিস্তান। একজন অসাধারণ অত্যন্ত দক্ষ ডিপ্লোম্যাট হিসেবে পারফেক্ট টাইমে পারফেক্ট জায়গায় হিট করে এসছেন ডক্টর এস জয়শঙ্কর, ওই কথা মনে করিয়ে দিয়ে। কি বলেছেন উনি? 5 লাইন দিয়ে দিয়েছেন। উনি বলেছেন পাকিস্তান এবং আমেরিকার ব্যাপারে, দে হ্যাভ আ হিস্ট্রি অফ ওভারলুকিং দেয়ার হিস্ট্রি। সারা পৃথিবীতে এটা এখন 5 লাইন হয়ে গেছে, দে হ্যাভ আ হিস্ট্রি অফ ওভারলুকিং দেয়ার হিস্ট্রি, যে ওদের তো নিজেদের ইতিহাসই আছে, যে ওরা নিজেদের ইতিহাস নিজেরা ভুলে যায়। যে আমেরিকা এবং পাকিস্তানের ইতিহাস হচ্ছে ওরা নিজেদের ইতিহাস ভুলে যায়, যে পাকিস্তান আমেরিকার সঙ্গে কি করেছে। এবং এই কথাটা যত সারা পৃথিবীতে ভাইরাল হবে, সাধারণ আমেরিকানরা কোশ্চেন তুলতে শুরু করবে আমেরিকার সরকারের প্রতি, যে ভারতবর্ষের বিদেশমন্ত্রী তো ঠিক কথা বলেছে, আমার দেশের 3000 নিরীহ লোককে মেরে গিয়ে যে পাকিস্তানে আশ্রয় নিয়ে বসে থাকলো, আর আজকে আমার দেশের সরকার সেই পাকিস্তানকে সাপোর্ট দিচ্ছে। পারফেক্ট রিপ্লাই, বিফিটিং রিপ্লাই। এই হচ্ছে এই মুহূর্তের অবস্থা। এবং ইন্ডিয়া কিন্তু কেবল রিপ্লাই দিয়ে থেমে থাকছে না, রিপ্লাই তো রিপ্লাইয়ের জায়গায়। ইন্ডিয়া জানে যে কোনো মুহূর্তে তেল নিয়ে ইন্ডিয়াকে বিপদে ফেলার জন্য আমেরিকা রেডি হয়ে আছে। তো আমাদের একটাই উপায়, কোনো বন্ধুর ওপর ভরসা করা নয়, আত্মনির্ভর হওয়া। আমি জাস্ট আপনাদের 4-5টা জিনিস দেখিয়ে দিচ্ছি ভারতবর্ষ কি স্পিডে এগোচ্ছে, গোটা দেশ এগোচ্ছে। প্রত্যেকটা সাধারণ মানুষ, অফিসার, ব্যবসায়ী, সরকারি কর্মী, বেসরকারি কর্মী, যুবক, বৃদ্ধ, যে কোনো রাজনৈতিক দল, ভারতবর্ষের প্রয়োজনে সবাইকে এক হতে হবে, এবং হচ্ছেও তাই। EV sales in India to grow at 35%, may cross 27 million by 2032. 2032 সালের মধ্যে 27 মিলিয়ন ইভি গাড়ি সেল হয়ে যাবে ইন্ডিয়াতে।
এবং কত করে বাড়ছে? 35% হারে বাড়ছে ইয়ার অন ইয়ার ইভি সেল। আমি নিজে কলকাতায় যাতায়াত করি, ডেলি অফিস থেকে বাড়ি, বিলিভ মি, আমি নিজে বলছি 2 বছর আগে রাস্তায় একটা দুটো ইভি দেখলে আরে আরে ইলেকট্রিক গাড়ি। এখন প্রত্যেক দিন 9 কিলোমিটার আমি ড্রাইভ করি, 2 হুইলার 4 হুইলার এবং ইভি বাস কলকাতায় রাস্তা দাপিয়ে বেড়াচ্ছে প্রচুর, মানে দেখা যায় না এরকম কোনোদিন হচ্ছে না এখন। তো সত্যি গ্রাউন্ডে দেখা যাচ্ছে যে মারাত্মক হারে ইভি বাড়ছে ইন্ডিয়াতে। তো তেলের ওপর আমরা ডিপেন্ডেন্সি কমাচ্ছি। শুধু ইভি দিয়ে আমাদের পড়ে থাকলে হবে না, আমাদের নেক্সট টেকনোলজি হচ্ছে হাইড্রোজেন। তো ভারতবর্ষের সরকার ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন চালু করে দিয়েছে এবং ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন, আচ্ছা এটা তো সরকারি কাজ, হচ্ছে হবে না, কাজ শুরু হয়ে গেছে, ট্রায়াল শুরু হয়ে গেছে ইন্ডিয়ায়। আমি প্রত্যেকটা প্রমাণ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ইন্ডিয়া টেস্টস হাইড্রোজেন ট্রাকস অ্যান্ড গ্রিন হাইড্রোজেন পোটেনশিয়াল 31শে মার্চ 2025। অলরেডি 4 মাস আগে হাইড্রোজেন ট্রাক কোনো ছোটোখাটো গাড়ি নয়, হাইড্রোজেনের লরি ইন্ডিয়া টেস্ট করে নিয়েছে। রাতারাতি দেখবেন বুম আসবে। 15 বছর আগে ভাবতে পেরেছিলেন যে সবার হাতে স্মার্টফোন থাকবে? আমরা জানতাম বাড়িতে একটা ফোন থাকলেই বিশাল 20 বছর আগে। তারপর দেখলাম বাড়িতে একটা স্মার্টফোন থাকলে তো আরো বিশাল। আজকে আপনার বাড়িতে প্রায় প্রত্যেক মেম্বারের হাতে একটা করে ফোন আছে, বৃদ্ধ বৃদ্ধা বাদ দিয়ে, সিনিয়র সিটিজেন বাদ দিয়ে প্রায় প্রত্যেক মেম্বারের ইন্টারনেট আছে ফোনে, ঠিক কিনা? আপনার বাড়িতে যারা যারা শুনছেন, রাতারাতি কিরকম সব পাল্টে গেল না? আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাবেন, হ্যাঁ তাই তো, ভাবতে পারিনি 15 বছর আগে। এই ইভি আর হাইড্রোজেন কার এমন স্পিডে ইন্ডিয়াতে তৈরি হচ্ছে, 2 বছর পর রাস্তায় দেখবেন সব ইভি আর হাইড্রোজেন কার, রাতারাতি বদলে যাবে ভাবার আগে। দেখুন, টাটা মোটরস ড্রাইভস ইন্ডিয়াস গ্রিন ফিউচার উইথ কান্ট্রিজ ফার্স্ট হাইড্রোজেন ট্রাক ট্রায়ালস 4 মার্চ। টাটা মোটরস থেকে শুরু করে একের পর এক কোম্পানি ট্রায়াল দিয়ে যাচ্ছে। কোনো থিওরিতে নেই, প্র্যাকটিক্যালি তৈরি হয়ে গেছে, সেগুলো ট্রায়ালও হয়ে গেছে, জাস্ট রাস্তায় হু হু করে নামবে এবার। তো 1 ইভি 2 হাইড্রোজেন, তেলের ওপর নির্ভরতা আমাদের কমাতেই হবে। নেক্সট, ইভি যে চার্জ হবে, ইভি চার্জ কোত্থেকে হবে? কয়লা পুড়িয়ে। কয়লার ওপরও আমাদের নির্ভরতা কমাতে হবে, কারণ কয়লা যদিও ইন্ডিয়াতে পাওয়া যায়, যদিও কয়লা ইন্ডিয়াতে মানে রপ্তানি অন্য দেশ বন্ধ করে দেবে এরকম সম্ভাবনা নেই, তবু বিদেশ থেকে আমরা কিনবো কেন? অস্ট্রেলিয়া থেকে আমাদের কয়লা কিনতে হয়, টাকা যায়। দ্বিতীয়ত পরিবেশের ক্ষতি হয়, এটার জন্যও ইন্ডিয়া কাজ করছে। পিএম সূর্যঘর যোজনা 1 বছর আগে শুনেছিলেন, কিভাবে বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে আপনার চিন্তা ভাবনার বাইরে। দেখুন, জাস্ট একটা তথ্য, আম্বেদকর নগর অ্যাডমিনিস্ট্রেশন ড্রাইভ পিএম সূর্যঘর যোজনা ঘর স্কিম উইথ 4416 কিলোওয়াট রুফটপ সোলার অ্যাক্রস 1389 হোমস। বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষের বিভিন্ন অফিস কাছারি, মন্দির মসজিদ, চার্চ, সাধারণ মানুষের বাড়ি হু হু করে সোলারে কনভার্ট হচ্ছে। এবং দেখুন কি বলছে, রুফটপ সোলার ইনস্টলেশন সিন ডাবলিং, ডবল হয়ে গেছে, টু 4 মিলিয়ন বাই মার্চ 2026 অন পিএম সূর্যঘর বুস্ট। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনার বুস্টে 2026-এর মার্চের মধ্যে 4 মিলিয়ন বাড়িতে সোলার রুফটপ লেগে যাবে। এত স্পিডে ভারতবর্ষে কাজ চলছে। অবশ্যই 140 কোটির দেশ, রাতারাতি সম্ভব নয়, বাট ইন্ডিয়া আলাদা স্পিডে এগোচ্ছে, গোটা দেশ একসঙ্গে এগোচ্ছে। দেখুন, ইন্ডিয়া, আপনাদের আমি বলেইছিলাম 50% নন ফসিল ক্যাপাসিটির জন্য রেডি হয়ে গেছে। জাপানকে ছাড়িয়ে গেছে ইন্ডিয়া, কারণ সোলার থেকে আমাদের শক্তি আনতে হবে। যেমন আমরা তেলের ওপর ভরসা করব না, তেমন কয়লার ওপরও ভরসা করব না। দ্য সোলার সার্জ, ইন্ডিয়াস বোল্ড লিভ টুয়ার্ডস নেট জিরো ফিউচার। তো ইন্ডিয়ার টেকনোলজিতে হয়তো এই প্রথমবার ইন্ডিয়ার সেই অতীত গৌরব ফিরে আসছে, যে দেশের সায়েন্স টেকনোলজি আলাদা লেভেলে এগোচ্ছে, আলাদা গতিতে এগোচ্ছে। এবং দেখুন, আমাদের পিআইবি, ডিডি নিউজ, এনডিটিভি এরা প্রত্যেকে কভার করেছে। আমি বলেছিলাম স্বাধীনতা দিবসের দিন সমুদ্র মন্থন। ইন্ডিয়া বলছে সোলার পাওয়ার থেকে তো আমি করবই কাজ,
তেলের ওপর নির্ভরতা তো কমাবই, কয়লার ওপর নির্ভরতা তো কমাবই, কিন্তু আমার দেশের মাটিতে এবং দেশের বাইরে যেটা আমাদের জলভাগ লিগালি, সেই জলের নিচে কোথাও যদি কোনো রেয়ার মিনারেল, যদি কোথাও কোনো তেল, গ্যাস, খনিজ সম্পদ কিছু থাকে, সেটাকে তুলব এবং সেটাকে তুলে আবার বিদেশে বিক্রি করব। তো সেই দিকেও ইন্ডিয়া মন দিয়ে রেখেছে যে আমি খালি তেল ইউজ করা কমিয়ে নেব, ব্যাস আমি সেফ, তা না, উল্টে তেল তুলবো করে বিদেশে বিক্রি করব, টাকা কামাবো ওখান থেকে। এতদিন আমরা বিদেশ থেকে কিনেছি। তো আমি আপনাদের প্রত্যেককে বলেছিলাম সমুদ্র মন্থন প্রজেক্টের ব্যাপারে, সমুদ্র মন্থন প্রজেক্ট নিয়ে কিন্তু সিরিয়াস ওয়েতে কাজকর্ম শুরু হয়ে যাচ্ছে, ঠিক? এবং এই সময় আমি আপনাদেরও প্রত্যেককে রিকোয়েস্ট করব যে প্রত্যেক ভারতবাসী আপনি যেমন যেমন ভাবে পারেন নিজেকে টেকনোলজিতে আপগ্রেড করুন, এআই শিখুন, আপনি আর যেখানে যা সম্ভব ছোট ছোট স্কিল কোর্স শিখুন, এবং একটা কাজ দয়া করে আমার অ্যাডভাইস মেনে করুন। এক্ষুনি বলছি না সবার আর্থিক অবস্থা সমান নয়, আপনার বাড়িতে যদি কোনো ইয়াং ছেলে মেয়ে আমার কথা শোনো, বাচ্চারা, তোমরা যদি এরকম কোনো প্ল্যান থাকে যে আমি 40-50 হাজার টাকা দিয়ে কোনো ফোন কিনবো, অনেকে তো কেনো, যদি এরকম বাজেট থাকে, সবার থাকবে না আমি জানি, যাদের আছে যে আমি একটা আইফোন কিনবো বা 40-50 হাজার টাকা দামের কোনো ফোন কিনবো, তাহলে আমি বলবো 8-10 হাজার টাকা দামের একটা ফোন কিনে তুমি তোমার কাজ চালিয়ে নাও। 40 হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ কেনো। এখন ইন্ডিয়ার প্রত্যেক বাড়িতে ল্যাপটপ থাকা খুব জরুরি, ঠিক? ফোন দিয়ে তুমি সব কাজ করতে পারবে না, 8-10 হাজার টাকার ফোন দিয়ে তোমার কাজ চলে যাবে যেটুকু তোমার ফোনের কাজ। ল্যাপটপ থাকলে তুমি একের পর এক স্কিল শিখতে পারবে এবং ওয়ার্ক ফ্রম হোমে ইনকাম করতে পারবে, প্রচুর ফ্রিল্যান্সিং কাজ করতে পারবে। এইটা যার যেমন প্ল্যান, যার যেরকম আর্থিক সঙ্গতি, নিজেরা প্ল্যান করতে শুরু করে দাও বাড়িতে, এবং যারা আপনারা বড়রা আছেন সেইভাবে আপনারাও প্ল্যানিং করুন। ওকে, যারা আমাদের অনলাইন এআই ট্রেনিং প্রোগ্রামে কারিকুলামে জয়েন করে গেছেন তাদের কোনো চিন্তা নেই, 2 থেকে 2.5 মাসে একটা নতুন আপনাকে আপনি দেখতে পাবেন। ভারতবর্ষে যারা বাঙালি আছেন, বাঙালিকে বাংলা ভাষায় গ্লোবাল যে স্ট্যান্ডার্ড, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডের এআই স্কিল্ড, টেকনিক্যাল স্কিল্ড করে তোলার দায়িত্ব স্কিল বাংলার, আড্ডা 24/7-এর সেই দায়িত্বে আমরা কাজ করছি এবং দেশের প্রগতিতে যেটুকু পারি সেটুকু অবদান আমরা আমাদের মতো করে রাখতে চেষ্টা করব। বাকি আপনারা সঙ্গে থাকবেন। জয় হিন্দ।